খোলা চিঠি, একজন সাংবাদিকের জীবনের শেষ চিঠি। নিজেই বলেছেন জীবনের শেষ লেখা, অন্যভাবে আমরা একে বলতে পারি সুইসাইড নোট। বলছি বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কথা। নিখোঁজ হওয়ার আগে তিনি অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ 24-কে মেইল করে খোলা চিঠিটি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে দিয়েছিলেন জীবন অবসানের ইঙ্গিত। চিঠিতে উঠে এসেছে বাংলাদেশের সৎ ও নীতিবান সাংবাদিকদের নিদারুণ বাস্তবতা। একজন সাংবাদিকের জীবন কতটা দুর্দশাময় হতে পারে, কতটা প্রবল হতাশা তাকে নিজ হাতে নিজেকে খুন করার দিকে নিয়ে যেতে পারে, সেই কথাগুলোই বিভুরঞ্জন সরকার বলে গেছেন নিজের শেষ লেখায়। চিঠিতে অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশের গণমাধ্যমের পরাধীনতার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। সরকারের প্রেস উইং যে কতটা স্বৈরাচারী ভূমিকা পালন করছে সে কথাও জানিয়ে গেছেন বিভুরঞ্জন সরকার। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘন্টা পর মেঘনা নদী থেকে উদ্ধার হয় তার মরদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু মৃত্যুর আগে তার লেখা খোলা চিঠির বক্তব্যে প্রশ্ন উঠেছে, স্বনামধন্য এই সাংবাদিকের মৃত্যুকে কি আত্মহত্যা বলে পার পাওয়া যাবে, নাকি তিনি পরোক্ষ হত্যাকাণ্ডের শিকার? অন্তর্বর্তী সরকার বারবার জোর গলায় সাংবাদিকদের অবারিত স্বাধীনতা নিশ্চিতের কথা দাবি করলেও সংবাদকর্মীদের প্রচণ্ড চাপ এবং তাদের অনিশ্চিত জীবন আবারও নতুন করে সামনে নিয়ে এলো বিভুরঞ্জন সরকারের মৃত্যু। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে এক নামে পরিচিত সাংবাদিকদের একজন ছিলেন বিভুরঞ্জন সরকার। সবশেষ কাজ করতেন আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে। প্রতিদিনের মতো 21শে আগস্ট সকাল 10টার দিকে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় ব্যক্তিগত মোবাইল ফোনটি তিনি রেখে যান। এরপর দিনভর আত্মীয় স্বজন, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান পাননি। রাতে থানায় জিডি করেন তার ছেলে ঋতু সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসা থেকে বের হওয়ার পর একটি মোটরসাইকেলের পেছনে চলেন বিভুরঞ্জন সরকার। এরপর আর তার অবস্থান শনাক্ত করা যায়নি। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘন্টা পর মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় ৭১ বছর বয়সী এই সাংবাদিকের মরদেহ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে, তবে তার মৃত্যু তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। বাসা থেকে বের হওয়ার আগে তিনি একটি নিবন্ধ মেইল করেন বিডি নিউজ কর্তৃপক্ষের কাছে। সকাল 9:15টায় পাঠানো মেইলটির ফুটনোটে লেখেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপাতে পারেন। খোলা চিঠির শিরোনামে 22শে আগস্ট প্রকাশিত ওই নিবন্ধে দেখা যায়, সাম্প্রতিক মাসগুলোতে নানামুখী চাপ ও আর্থিক সংকটে হাঁপিয়ে উঠেছিলেন প্রবীণ এই সাংবাদিক। তীব্র হতাশা নিয়ে লিখেছেন, সাংবাদিকতা জীবনে কখনো আপোষ না করলেও এখন দেখতে পাচ্ছেন সত্য লিখে বাঁচা সহজ নয়। শেষ নিবন্ধে তিনি লেখেন, সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক 5 দশকের বেশি সময় দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে, কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে দেশের অসংখ্য সাংবাদিকের জীবনে নেমে এসেছে চরম বিভীষিকা। চাকরি হারিয়েছেন অনেকে, নজিরবিহীনভাবে অনেক সাংবাদিককে করা হয়েছে হত্যা মামলার আসামি। এমনকি মাসের পর মাস কারাগারেও আছেন বেশ কয়েকজন। চলমান প্রতিষ্ঠানে চাকরিরত সাংবাদিকরাও বিভিন্ন চাপের মুখে আছেন বলে রয়েছে অভিযোগ। সংবাদ প্রচারের পর মব বা অদৃশ্য শক্তির চাপের মুখে তা প্রত্যাহার অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় সাংবাদিকতার করুণ দশা খোলাখুলি তুলে ধরেছেন। দর্শক, সাংবাদিকতা নানাভাবে আক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকার বারবার দাবি করেছে তারা ইতিহাসের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করেছে। ক্ষমতা নেওয়ার 1 মাস পরই প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে মিডিয়ার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে 11 সেপ্টেম্বর দেয়া ভাষণে তিনি বলেন, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
অন্যদিকে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার ১০০তম দিনে দাবি করেন মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমে হস্তক্ষেপ না করা সরকারের একটি বড় সাফল্য। নাহিদ বলেন, সরকার গত ১০০ দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনো হস্তক্ষেপ করেনি। মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। মুক্তিযুদ্ধের ৫৩ বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা আমাদের জানা নেই। একই দাবি আমরা শুনেছি বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কণ্ঠে। সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অনেক কিছু করেছে বলে ২রা মে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন। মাহফুজ বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। একদিন পরে আরও এক ধাপ এগিয়ে সাংবাদিকদের ইতিহাস সেরা স্বাধীনতা ভোগ করার দাবি তুলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ৮ই আগস্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে এর চেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচের সময় আসেনি। বাংলাদেশের ইতিহাসে কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখেন, রাতের বেলা ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। তবে বিভূরঞ্জন সরকার তার শেষ লেখায় প্রধান উপদেষ্টার প্রেস উইংকে সরাসরি দায়ী করে গেছেন। প্রেস উপদেষ্টার দাবি যে মিথ্যা, সেটিও বলে গেছেন। অসহায় ভাষায় লিখেছেন, গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোন খবর লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। প্রেস উইংয়ের বিরুদ্ধে চাপ প্রয়োগের সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে তিনি লেখেন, এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে। মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছে বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে। আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত। বিভূরঞ্জন সরকার লেখেন, সব মিলিয়ে পত্রিকার আমার অবস্থা তাই খুবই নাজুক। সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন। আমি এখন কি করি, কোন পথে হাঁটি? এমন গুরুতর অভিযোগ তোলার পর সাংবাদিক বিভূরঞ্জন সরকারের মৃত্যুকে সাধারণ একটি আত্মহত্যা বলা যাবে কিনা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ট্যাগিংয়ের মাধ্যমে কোণঠাসা করার অভিযোগও রয়েছে তার নিবন্ধে। লিখেছেন, শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয়, কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার আমি পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভালো চাকরি, বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে। স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে। অন্তর্বর্তী সরকার আমলে হিন্দু পরিচয়ের কারণে বিভূরঞ্জন সরকারের পরিবারও চাপের মুখে রয়েছে। এটি তাকে ঠেলে দেয় আরও বেশি হতাশায়। নিবন্ধে তিনি লেখেন, বড় মেয়ে জীবনে কখনো কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি। ডাক্তার হয়েছে, বিসিএস পাশ করে চাকরিও পেয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে এসে ধরা খেল। সরকার বদলের পর বিভাগীয় প্রধানের কোপানলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো, অথচ ও কোনো রাজনীতির সাথে পাচ্ছে নেই। ক্লিনিক্যাল পরীক্ষা অবশ্য পাশ করেছে, এখন থিসিসের জন্য আবার অপেক্ষা। এর মধ্যে আবার কোনো নিভৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দেবে কে জানে। ছোট ছেলের উপর চাপের কথাও খোলাখুলি তুলে ধরেন তিনি। লেখেন, আমার ছেলেটি বুয়েট থেকে এমএমইতে পাশ করেছে। আমেরিকায় একটি বৃত্তি পেয়েও শারীরিক কিছু সমস্যার কারণে সময় মতো যেতে পারেনি। আমার ছেলেটি 4 বছর বয়সে গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে কয়েক মাস পাঞ্জা লড়ে তবে বেঁচেছে।
ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি সয়েছি। বুয়েট পাশ হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও এখন পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না। অপরাধ কি ওর নাম, নাকি বাবা হিসেবে আমি বুঝতে পারছি না। দর্শক, নিবন্ধে আজীবন সততা মেনে চলার কথা লিখেছেন বিভুরঞ্জন সরকার। যারা তাকে কাছ থেকে চেনেন তারা জানেন একটি বর্ণ বাড়িয়ে লেখেননি। শেষ নিবন্ধের পরতে পরতে ঝরেছে হতাশার দীর্ঘশ্বাস। নিজ প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত জীবনে নানা বঞ্চনাও নিয়ে করেছেন আক্ষেপ। লেখেন, আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস, সত্য প্রকাশ মানে জীবনের ঝুঁকি নেওয়ার নাম। দীর্ঘ 5 দশকের অভিজ্ঞতা বলছে, সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয়। আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো, তবে সারা জীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি। দীর্ঘ এই চিঠি থেকে আমরা পেলাম একজন পথিতদশা সাংবাদিকের জীবন ও পেশাগত যুদ্ধে হেরে গিয়ে প্রস্থানের করুণ বিবরণ। সরকারের দাবি করা সাংবাদিকতার শ্রেষ্ঠ সময়ে সবার মুখে তিনি যেন কষিয়ে দিলেন কঠিন চপেটাঘাত। এই মৃত্যুর দায় কার? কারা তাকে ঠেলে দিলেন অনিবার্য সমাপ্তির দিকে? সেটাই এখন দেশের সাংবাদিকতার সামনে বড় প্রশ্ন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।